তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা ওই পঞ্চম অধ্যায় শুরু করব। এটা শুরু হবে তোমার খাদ্য নিরাপত্তা থেকে আর কি। হ্যাঁ, আমাদের পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মমুখী রসায়ন। এখানে আজকে প্রথমে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা কি। তো খাদ্য নিরাপত্তাটা হলো একটি সুস্থ ও কার্যকর জীবনযাপনের জন্য পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের প্রতি সবসময় সকল মানুষের অভিগম্যতা। বা আমরা এভাবেও বলতে পারি, দেশের নাগরিককে সুস্থ ও কর্মক্ষম রাখতে পর্যাপ্ত, সুষম ও নিরাপদ খাদ্যের সরবরাহকে খাদ্য নিরাপত্তা বলে। এই সংজ্ঞাটা জরুরি, কারণ এটা ক নাম্বারের প্রশ্নে আসে। খাদ্য নিরাপত্তার তোমার তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো খাদ্য নিরাপত্তার জন্য প্রথম পয়েন্ট হলো পর্যাপ্ত খাদ্যের সরবরাহ বাজারে থাকতে হবে। 2 নম্বরে হলো খাদ্যটা সুষম খাদ্য হতে হবে। তার মানে এখানে খাদ্যের সকল উপাদান উপস্থিত থাকতে হবে, শুধু এক প্রকার খাদ্য খেলেই হবে না। আর লাস্ট পয়েন্ট হলো খাদ্য ক্রয়ের ক্ষমতা বা সক্ষমতা, সেই খাদ্য ক্রয় করে খাওয়ার মতো সক্ষমতা নাগরিকের থাকতে হবে। এটাই হলো খাদ্য নিরাপত্তা। আর খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকাটা বহুমুখী বা দ্বিমুখীও বলতে পারো। দ্বিমুখী বলতে আসলে বোঝাচ্ছে খাদ্য নিরাপত্তা বজায় রাখতে গেলে প্রথমে তোমাকে প্রথমে তোমাকে প্রচুর খাদ্য উৎপাদন করতে হবে, তাই না? সেই খাদ্য উৎপাদনে তোমার রসায়নের ভূমিকা আছে উৎপাদন বৃদ্ধিতে। আর একটা হচ্ছে উৎপাদিত খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করা। দুই দিকেই রসায়নের ভূমিকা আছে। আর আরো একটা এক্সট্রা আমরা বলতে পারি, সেটা হচ্ছে খাদ্য উৎপাদন যেটা আমরা করছি সেখানে আহ তোমার ফসলের জমিতেই খাদ্যটাকে রক্ষা করা। তো খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রসায়নের ভূমিকার অংশটা হচ্ছে বিভিন্ন ধরনের সারের ব্যবহার। তুমি যখন একই জমিতে বারবার একই ধরনের ফসল ফলাতে থাকবা, তখন কিন্তু মাটির পুষ্টি উপাদান আস্তে আস্তে কমতে থাকবে। মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো কমতে থাকবে। সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন ধরনের সার ব্যবহার করতে হতে পারে। সেটা হতে পারে ইউরিয়া, সেটা হতে পারে ট্রিপল সুপার ফসফেট, তাই না? এই ধরনের সারগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন তুমি ফসল উৎপাদনের ক্ষেত্রে সার ব্যবহার করলা, সেটা ঠিক আছে, কিন্তু সেই ফসল আবার পোকামাকড়ের আক্রমণে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কীটনাশক ব্যবহার করতে হবে। সেই কীটনাশক ব্যবহার করলে ফসলটা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে। আর এত যে ফসল উৎপাদন করা হলো, সেটাকে যদি ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে এটা আবার নষ্ট হয়ে যাবে। কারণ আমরা তো উৎপাদিত ফসল একদিনই খেয়ে বসে থাকবো না, তাই না? প্রচুর পরিমাণে আমরা ফসল ফলাচ্ছি, একটু সময় তো লাগবে। সেই ক্ষেত্রে প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক ব্যবহার করতে হবে। এইটাও এটাতেও রসায়নের ভূমিকা আছে। কারণ শুধু প্রাকৃতিক প্রিজারভেটিভ তো আর ব্যবহার করা হয় না, কৃত্রিম প্রিজারভেটিভও কিন্তু ব্যবহার করা হয়। যেমন সেখানে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রসায়নের ভূমিকা হচ্ছে, যেটা বলছিলাম, বিভিন্ন ধরনের সারের ব্যবহার। যেমন নাইট্রোজেন যুক্ত সার, এই যে ইউরিয়া, ইউরিয়ার সংকেত এখানে দেওয়া আছে। অ্যামোনিয়াম নাইট্রেট, এটাও হচ্ছে নাইট্রোজেন যুক্ত একটা সার। অ্যামোনিয়াম সালফেট, এটাও নাইট্রোজেন যুক্ত একটা সার। এগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। ফসফরাস যুক্ত সার হলো টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, বা এটাকে মোনো ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট বলা হয়। এ হলো সংকেত। আর এটা হচ্ছে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটাও ফসফরাস সমৃদ্ধ সার। আর এটা হচ্ছে অ্যামোনিয়াম বাইফসফেট। পটাশিয়াম সমৃদ্ধ সার হলো মিউরেট অফ পটাশ, যেটাকে আমরা পটাশিয়াম ক্লোরাইড বলি।
পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি, তাই না? এগুলো তোমার হচ্ছে উদ্ভিদের ফুল ফল ধারণের সহায়ক। আর যে পোকামাকড়ের কথা বললাম, পোকামাকড়ের আক্রমণে ফসল যেন নষ্ট না হয়, সেই ক্ষেত্রে আমরা তোমার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করি, যেগুলোকে আমরা কি বলি, ইনসেক্টিসাইড বলি, তাই না? কীটনাশক বলি। এরপরের বিষয়টা হলো, এই যে ফসল উৎপাদিত করা হলো, সেই উৎপাদিত ফসল যদি ঠিক মতো সংরক্ষণ করা না হয়, তাহলে সেটা আবার নষ্ট হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে আমাকে খাদ্য সংরক্ষক ব্যবহার করতে হবে। তো খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণগুলা কি কি, সেটাও আমরা একটু জেনে নেই। তোমার প্রাকৃতিক কারণে সব ধরনের খাদ্য, তা রান্না করা হোক বা কাঁচা ফলমূল হোক, 2-1 দিনের ব্যবধানে বা 3-4 দিনের ব্যবধানে কিন্তু সে খাবারটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেই খাবারটা যেন নষ্ট না হয়ে যায়, সেদিকে আমাদের আসলে এখন খেয়াল রাখতে হবে, কিভাবে আমরা কি কাজ করলে বা কি ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করলে খাদ্যটা নষ্ট হবে না। তো নষ্ট হওয়ার প্রধান কারণ হলো তোমার শাকসবজি বলো, ফলমূল বলো, বা প্রাণীজ মাছ মাংস বলো, যে কোনো খাবার, সেটা কাঁচা হোক বা রান্না করা হোক, তার মধ্যে কিন্তু পানি থাকে, তাই না? এই পানিটা কিন্তু খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার একটা কারণ। কারণ যখন সে জায়গায় পানি থাকবে, সে জায়গায় খুব সহজেই তোমার ছত্রাক বা ফাঙ্গাস গ্রো করবে। জীবাণু একটা কারণ, তোমার ব্যাকটেরিয়া, ইস্ট বা মোল্ড, এগুলো যখন খাবারের মধ্যে থাকে বা খাবারকে আক্রমণ করে, তখন খাবারটাকে সে নষ্ট করে ফেলে। আরেকটা হলো এনজাইম বা উৎসেচকের প্রভাবে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু রাসায়নিকভাবে জারিত বা তোমার বিযোজ বিয়োজিত হয় বা বিযোজিত হয়। কারণ যখনই খাবারটা উন্মুক্ত থাকে, তখনই সেটা অক্সিজেনের সংস্পর্শে থাকে এবং অক্সিজেন দ্বারা সে খুব সহজে কিন্তু জারিত হয়ে যায়। আরেকটা হলো খাবারের মধ্যে, মাছ মাংস বা শাকসবজির মধ্যে তোমার ভারী ধাতু থাকে, বিশেষ করে অবস্থান্তর ধাতুর আয়নগুলো থাকে। আর তোমরা থার্ড চ্যাপ্টারে যখন অবস্থান্তর ধাতু পড়ছিলা, ওখানে অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল হচ্ছে, এখানে কি থাকে, এগুলো একটা ধর্ম ছিল, সে প্রভাবক হিসেবে কাজ করে, তাই না? প্রভাবক হিসেবে কাজ করে আমাদের অবস্থান্তর ধাতুগুলো। তো খাবারের মধ্যে যদি এই অবস্থান্তর ধাতুর আয়নগুলো থাকে, যারা প্রভাবক হিসেবে কাজ করে, তারা খাদ্যের জারণ ক্রিয়াকে ত্বরান্বিত করে। মানে ওই বিক্রিয়াটাকে সে প্রভাবিত করে, আরো দ্রুত খাবারটা জারিত হয়। আর খাবার যত দ্রুত জারিত হবে, সেটা তত দ্রুত নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলো হলো খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার একটা কারণ। এখন এই খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া, ইস্ট বা তুমি সে অবস্থান্তর ধাতুর আয়ন যাই বলো না কেন, সেগুলোর হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিছু প্রাকৃতিক বা কৃত্রিম রাসায়নিক পদার্থ ব্যবহার করি, যেগুলোকে আমরা খাদ্য সংরক্ষক বলি বা প্রিজারভেটিভস। প্রিজারভেটিভস এর সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা পড়বা। আর এই জায়গা থেকে, এই যে খাদ্য নষ্ট হওয়ার কারণ, এগুলোর জায়গা থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, নিচের কোনটি খাদ্য নষ্ট হওয়ার জন্য দায়ী? অতএব এই ইনফরমেশন গুলো জানা থাকা দরকার এমসিকিউর জন্য। তো যাই হোক, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রিজারভেটিভ নিয়ে। এটা সংজ্ঞা আমরা পড়বো ক নাম্বারের জন্য। এটা হচ্ছে যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে একে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করা হয়, সেগুলোকে তোমার প্রিজারভেটিভস বলে। ঠিক আছে? তার মানে যে সকল রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে ব্যবহার করে তাকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করা হয়, খাদ্যবস্তুকে, তাদেরকে প্রিজারভেটিভস বলে। তাহলে এই জায়গায় এই অল্প পরিমাণ জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? এখন আসো আমরা প্রিজারভেটিভ দিয়ে যে খাদ্য সংরক্ষণ করতেছি, আহ সংজ্ঞা জানবো, সাথে আরো 2-3টা জিনিস জানবো এখানে।
খাদ্যকে আসলে কি কি ভাবে রক্ষা করা যায়? হ্যাঁ, একটা হচ্ছে প্রিজারভেটিভ দিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে তোমার ফ্রিজিং। হ্যাঁ, বলো খালেদ। তুমি নিজেই নিজেকে আনমিউট করে বলতে পারো কি বলতে চাচ্ছ। কিছু বলবে তুমি? হ্যান্ড রেজ করছো। আচ্ছা। একটা পদ্ধতি হচ্ছে তোমার রোদে শুকানো। হ্যাঁ, তুমি খাদ্যবস্তুকে রোদে শুকিয়ে এটাকে সংরক্ষণ করতে পারো। রোদে শুকিয়ে, এবং তোমরা জানো শুটকি হচ্ছে রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়, এটা তার একটা উদাহরণ। আরেকটা হলো মাংস, এটাকে রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। আর আরো অনেক ফল আছে বা সবজি আছে যেগুলোকে রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। তবে এই ক্ষেত্রে রোদে শুকিয়ে যে খাদ্য সংরক্ষণ করা হচ্ছে সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে কেস হার্ডেনিং। এইটার সংজ্ঞাটা আমাদেরকে পড়তে হবে। কি বললাম? কে? স্যার, হ্যাঁ, বলো। কান্ত স্যার, হ্যাঁ, এই যে মাত্র আসা হচ্ছে, আসা হয়েছে, কি পড়াচ্ছিলেন স্যার? নাকি এই সব পড়া ফেলাইছো? হ্যাঁ, এই যে আমরা প্রিজারভেটিভ শুরু করতেছি এখন। ঠিক ও, আছে, মাত্র শুরু করলেন? এই তো 5 মিনিট। আচ্ছা, এই ভিডিওটাও থাকবে। ভিডিওটাও আজকে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিব, সেটা দেখবে। এবং আহ, এখান থেকে তোমরা কিন্তু কিছু ইনফরমেশন অবশ্যই লিখে রেখে দিবা, পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, এই কেস হার্ডেনিং এর সংজ্ঞাটা তোমরা অবশ্যই পড়বা। আমি একবার বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। খাদ্যবস্তুকে সূর্যের তাপে শুকিয়ে সংরক্ষণ করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি কেস হার্ডেনিং। মূলত হচ্ছে খাদ্যকে যখন সূর্যের তাপে, প্রখর সূর্যের তাপে শুকানো হয়, তখন এর উপরে একটা শক্ত আবরণ তৈরি হয়, একে কেস হার্ডেনিং বলে। আমি আবার বলছি, খাদ্যকে প্রখর সূর্যের তাপে শুকানোর ফলে এর উপরে একটি শক্ত আবরণ তৈরি হয়, একে কেস হার্ডেনিং বলে। এর ফলে যেটা হয়, খাবারের উপরে এই শক্ত আবরণটা তৈরি হওয়ার কারণে বাইরে থেকে আর আর্দ্রতা খাবারের ভেতরে প্রবেশ করতে পারে না। আর খাবারের ভেতরে যতটুকু আর্দ্রতা রয়ে যায় সেটা আর বের হতে পারে না। এটা হলো কেস হার্ডেনিং এর পদ্ধতি, সে কিভাবে আসলে খাবারটাকে সংরক্ষণ করে। আর বাইরে থেকে যেহেতু কোনো কিছু আর খাবারের ভেতরে প্রবেশ করতে পারতেছে না, কারণ বাইরের আবরণটা শক্ত হয়ে একটা পর্দার মতো তৈরি করে ফেলছে, তাই ব্যাকটেরিয়া ফাঙ্গাসও কিন্তু আর ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে খাবারটা দীর্ঘদিন কি থাকে, সংরক্ষিত থাকে। মাংস এভাবে সংরক্ষণ করা হয়, অনেক ধরনের মাছ সংরক্ষণ করা হয়। ঠিক আছে, আরো কিছু ফলও আছে যেগুলো এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। তো প্রিজারভেটিভ নিয়ে আমরা আরো জানবো। তো 2 নাম্বার পদ্ধতি ছিল হচ্ছে রোদে শুকিয়ে। আর 3 নাম্বার পদ্ধতি হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত পদ্ধতি, সেটা হচ্ছে ফ্রিজিং। ফ্রিজিং পদ্ধতি, ফ্রিজিং। তো আমরা যখন খাদ্যকে ফ্রিজিং করি, মানে এর তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস বা -5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, এত নিম্ন তাপমাত্রায় তোমার কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যেহেতু তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকতেছে, তাহলে তোমার খাবারটা কি হচ্ছে না, সহজে নষ্ট হচ্ছে না, সেটা দীর্ঘদিন সংরক্ষিত থাকতেছে। আর পরবর্তী তুমি যখন আবার ওই ফ্রিজিং অবস্থা থেকে বের করে নিচ্ছ, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তখন আমরা তো সাথে সাথে আসলে রান্না করে ফেলি, তাই না? এবং এটাকে রান্না করে ফেলে তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়, তাহলে ওই তাপমাত্রায় তোমার আসলে ব্যাকটেরিয়া ফাঙ্গাস তখন আবার মরে যায়। তা ফার্স্টে তুমি যখন ফ্রিজিং করতেছো, তখন ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস গুলো কি হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় অবস্থায় চলে যাচ্ছে, এই জন্য সে খাবারটাকে
নষ্ট করতে পারতেছে না, এটা দীর্ঘদিন সংরক্ষিত থাকতেছে। ঠিক আছে, তাহলে এই হলো 3টা পদ্ধতি। তুমি রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারো, ফ্রিজিং করতে পারো, বা প্রিজারভেটিভ ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো প্রিজারভেটিভের সংখ্যা আমরা আগেই বলছি। এখন আসলে প্রিজারভেটিভের প্রকারভেদে চলে যাই। প্রিজারভেটিভস গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, আর একটাকে বলা হয় কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। প্রাকৃতিক প্রিজারভেটিভস এর কোনগুলা? সেগুলো হচ্ছে প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত এবং বহুকাল যাবত তোমার ব্যবহৃত কিছু রাসায়নিক বস্তু রয়েছে। এরা খাদ্যবস্তুর পচন রোধ করে। এসব প্রাকৃতিক রাসায়নিক বস্তুকে আমরা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস বলি। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে লবণের দ্রবণ বা সোডিয়াম ক্লোরাইড, চিনির দ্রবণ, আর একটা হচ্ছে তোমার মরিচ মশলা দিয়ে খাদ্য সংরক্ষণ, যেটাকে আমরা আচার তৈরি করা বলি। ঠিক আছে, আর একটা হচ্ছে হলুদ ব্যবহার, কারণ হলুদে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটাও খাদ্যের পচন রোধকে সাহায্য করে, পচন রোধে সাহায্য করে। প্রথমে আমরা খাদ্য লবণ দ্বারা খাদ্য সংরক্ষণটা জেনে নিই। পচনশীল খাদ্যবস্তুকে খাদ্য লবণ বা এর গাঢ় দ্রবণ দ্বারা সংরক্ষণ প্রক্রিয়াকে কিউরিং বলে। এই যে কিউরিং, এই কিউরিং কিন্তু ক নাম্বারের প্রশ্নে আসে। অতএব এইটার সংজ্ঞাও তোমাদের পড়তে হবে। কিউরিং কি? তাহলে খাদ্য লবণ দ্বারা বা এর দ্রবণ দ্বারা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াকে কিউরিং বলে। তুমি যখন খাদ্য লবণ দ্বারা কোনো একটা খাবারকে সংরক্ষণ করো, মূলত যেটা হয়, ওই খাবারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করার ফলে খাবারের বাইরে লবণের ঘনমাত্রা বেশি থাকে, আর খাবারের ভেতরে লবণের ঘনমাত্রা কম থাকে। তখন দ্রাবক মানে পানি কম ঘনমাত্রা থেকে অধিক ঘনমাত্রার দিকে চলে যায় অভিস্রবণ প্রক্রিয়ায়। ফলে খাবারের ভেতরে পানি কি হয়, কমে যায়। আর খাবারের ভেতরে পানি কমে যাওয়ার কারণে এখানে সহজে আর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মাতে পারে না। ফলে খাদ্যটা দীর্ঘদিন কি থাকে, সংরক্ষিত থাকে। মাছ, মাংস, কাঁচা ফল ও সবজিকে তোমার কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। তোমার যদি কম ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রয়োজন হয়, তাহলে 7 থেকে 8% দ্রবণ, আর অধিক ঘনমাত্রার দ্রবণ প্রয়োজন হলে 15 থেকে 20% সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করা হয়। আর এগুলো ব্যবহার করে কাঁচা আম, আমলকি, চালতা, জলপাই, গাজর, কাঁচামরিচ ইত্যাদিকে সংরক্ষণ করা যায়। আর খাদ্য লবণ দ্বারা তোমার খাদ্য সংরক্ষণের সবচেয়ে কমন উদাহরণ বাঙালিদের জন্য হচ্ছে সামুদ্রিক ইলিশ সংরক্ষণ। তোমরা খেয়াল করবে, সামুদ্রিক ইলিশ যখন শুটকি দেওয়া হয়, তখন সেটা কিন্তু তোমার লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। প্রচুর লবণ এখানে দেওয়া হয়। আর এই লবণ দেওয়ার ফলে তোমরা একটু খেয়াল করে দেখবা, যখন এটাকে বিভিন্ন ধরনের মশলা টশলা মেশানোর পর এটার মধ্যে প্রচুর লবণ দেওয়া হয়, 2-1 দিন পরে দেখবা যে প্রচুর পানি বাইরে বের হয়ে আসছে। এর কারণ হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় মাছের ভেতরে থাকা অতিরিক্ত পানি বের হয়ে আসে লবণের দ্রবণে, আর মাছের ভেতরটা তখন কি হয়, শুকিয়ে যায়, আর্দ্রতা কমে যায়। ফলে এটা দীর্ঘদিন যাবত কি থাকে, সংরক্ষিত থাকে। তারপরে চিনির দ্রবণ দ্বারা খাবার সংরক্ষণ। আমরা চিনির দ্রবণ দ্বারাও, চিনির গাঢ় দ্রবণ দ্বারাও খাদ্য সংরক্ষণ করতে পারি। এবং তার সবচেয়ে কমন উদাহরণ কি, কে বলতে পারবা? আমাদের সচরাচর চোখে পড়ে, চিনি দিয়ে খাবার সংরক্ষণ করা হয়েছে, খুব কমন। কেউ জানো কি? কেউ বলতে পারছো না? বিভিন্ন লজেন্স টজেন্স ওগুলা। লজেন্স, হ্যাঁ, তার চেয়ে কমন উদাহরণ হচ্ছে মোরব্বা। তোমরা দেখবা মোরব্বা যে তৈরি করা হয় এবং এটা সংরক্ষণ করা হয়, এতে প্রচুর চিনি দেওয়া থাকে। আরো কিছু কমন আছে, আমরা বাঙালি হিসেবে এটা জানি। বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার, জ্যাম, জেলি,
ওটা বাদ পড়ে তো ইংলিশ খাবার। পিঠা, বিভিন্ন পিঠা তোমরা দেখবা যে চিনির শিরা তৈরি করে সেই চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখে তারপরে ওখান থেকে উঠে রাখা হয়, এবং এই পিঠা অনেক দিন যাবত ভালো থাকে, এটা সহজে নষ্ট হয় না যদি ভালোভাবে চিনির শিরাতে ডুবানো হয়। কারণ শীতকালে দেখা যায়। তখন তোমার ওই পিঠার উপরে চিনির একটা আবরণ তৈরি হয়ে যায়, ঠিক আছে। আর এছাড়া ওই খাবারের ভেতরে থাকা অতিরিক্ত আর্দ্রতাটাও তখন বের হয়ে চলে আসে। এতে আমার ওই খাবারটা অনেক দিন যাবত কি থাকে, সংরক্ষিত থাকে। তো তোমার সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করা যেমন আটা, চালের গুঁড়া দিয়ে তৈরি খাদ্যবস্তুকে চিনির সিরাপে 60 থেকে 70% দ্রবণে ডুবিয়ে নিয়ে একে দীর্ঘদিন কি করা যায়, সংরক্ষণ করা যায়। যেটা আগে তোমাদের বলেছিলাম, কারণ চিনির গাঢ় দ্রবণে তুমি যখন রাখবা তখন খাবারের ভেতরে থাকা অতিরিক্ত পানিটা অভিস্রবণ প্রক্রিয়া বের হয়ে আসবে, ফলে ভেতরে পানির পরিমাণ কমে যাবে। তখন আহ ওই জায়গায় ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। এছাড়া ব্যাকটেরিয়া যদি এর সংস্পর্শে আসে, ব্যাকটেরিয়ার কোষের ভেতরে থাকা পানিটাও কিন্তু বের হয়ে আসবে অসমোসিস প্রক্রিয়ার ফলে। ব্যাকটেরিয়াটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে বা মারা যাবে। আর ব্যাকটেরিয়া যদি ওই জায়গায় না থাকে তাহলে সেটা কিন্তু আমার খাদ্যকে আর নষ্ট করতে পারবে না। তাহলে এটা হচ্ছে চিনির দ্রবণ দ্বারা খাদ্য সংরক্ষণ, ঠিক আছে। এটাও আমরা পড়বো। আর আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আচার তৈরি বা পিকলিং। এটাও নাম্বারে প্রশ্নে আসে। পিকলিং কি? পিকলিং এটা হচ্ছে তোমার খাদ্যবস্তুকে ভোজ্য তেল যেমন সরিষার তেল, ভিনেগার, মরিচ মশলা মিশিয়ে সেদ্ধ করে সংরক্ষণ করার প্রক্রিয়াটাকে বলা হয় পিকলিং। এটা মূলত আচার তৈরি করা হয়, তাই না? আমরা যখন কাঁচা ফলের আচার তৈরি করি বা কোনো ফলের আচার তৈরি করি তখন দেখবে এতে সরিষার তেল ব্যবহার করা হয়, ভিনেগার ব্যবহার করা হয়, বিভিন্ন মরিচ মশলা ব্যবহার করা হয়। মূলত আহ মশলাগুলার অনেকগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের গুণাগুণ থাকে, যেমন মরিচের মধ্যে ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। হলুদ ব্যবহার করা হয়, হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কিন্তু অক্সিজেন দ্বারা খাবারের জারণ প্রক্রিয়াটাকে বাধা দেয়। ভিনেগার খাবারের পিএইচ এর মান 5-এর নিচে নিয়ে আসে, আর 5-এর নিচে থাকার কারণে এই অম্লীয় পরিবেশে ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতে পারে না। এছাড়া তুমি যেখানে এখানে তোমার ওই যে সরিষার তেল যখন ব্যবহার করো দেখবে আচারটা তৈরি করার পর তার উপরে সরিষার তেল দেওয়া হয়, এবং সরিষার তেলের লেয়ারটা একটু উপরে থাকে। ধরো এটা যদি কোটা হয়, এই কোটা এই জায়গায় হচ্ছে সরিষার তেল, আর এই জায়গায় হচ্ছে আচারের অংশ, ঠিক আছে। সরিষার তেলটা একটু উপর পর্যন্ত দেওয়া হয়। এর ফলে যেটা হয়, সরিষার তেল বাইরের পরিবেশ এবং খাবারের মধ্যে একটা পর্দা তৈরি করে, একটা বাধা তৈরি করে। ফলে বাইরে থেকে আর আদ্যটা আচারের ভেতরে ঢুকতে পারে না, আচার থেকেও কোনো কিছু আর বাইরে যেতে পারে না, কারণ ওই তেলটা তাকে বাইরে যেতে দেয় না। ফলে এই খাবারটা দীর্ঘদিন সংরক্ষিত থাকে। শুধুমাত্র তখনই আচারের মধ্যে ফাঙ্গাস জন্মাতে পারে, তুমি যে চামচ দিয়ে আচারটা নিচ্ছ সেই আচারটা ধোয়ার পর তুমি না মুছেই এটা আচারের ভিতর দিয়ে দিছো, এতে ওই পানিটা সরাসরি চলে যাবে। আরেকটা হতে পারে, সচরাচর আমরা অনেকে যেটা করি, ওই চামচ দিয়ে আচার খাওয়ার পর সেটাই আবার আমরা ওই বোতলের ভিতর দিয়ে দিচ্ছি, আর্দ্রতা চলে যাচ্ছে ভিতরে, ফলে কয়েকদিনের মধ্যে সে জায়গায় ফাঙ্গাস জন্মায় যাচ্ছে। তখন একটাই উপায়, নষ্ট আচারটুকু, উপরে ফাঙ্গাস পড়া আচারটুকু ফেলে দিয়ে এটাকে ভালো করে রোদ দেওয়া। রোদ দিলে ওই আর্দ্রতাটুকু এখান থেকে বাষ্পীভূত হয়ে চলে যায়, তখন আবার আচারটা আগের মতো কন্ডিশনে চলে আসে। তো এটাও আমাদের জানা থাকা দরকার। এগুলো আমরা জেনে নিব, এই পিকলিং কাকে বলে। হ্যাঁ, এখন আসো আমরা কৃত্রিম প্রিজারভেটিভ সম্পর্কে বলি। আমরা খাদ্যবস্তুকে সংরক্ষণ করার জন্য যে সকল কৃত্রিম রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে ব্যবহার করে থাকি সেগুলোকে কৃত্রিম ফুড প্রিজারভেটিভস বলে। তো কৃত্রিম ফুড প্রিজারভেটিভস হচ্ছে 3 ধরনের, এটা আমাদের জানা থাকা দরকার। কৃত্রিম ফুড প্রিজারভেটিভস গুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কিছু প্রিজারভেটিভসকে আমরা বলি অ্যান্টি মাইক্রোবায়াল, কিছুগুলোকে আমরা বলি অ্যান্টি অক্সিডেন্ট, আর কিছুকে আমরা বলি কিলেটিং এজেন্ট। 3টা শ্রেণীতে ভাগ করছি। অ্যান্টি মাইক্রোবায়াল কোনগুলো? অ্যান্টি মাইক্রোবায়াল রাসায়নিক প্রিজারভেটিভস ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এর বৃদ্ধি প্রতিহত করে। তার মানে ব্যাকটেরিয়া, ইস্ট ও মোল্ডের
বৃদ্ধি প্রতিহত করার জন্য আমরা যে সকল রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল। এসব রাসায়নিক পদার্থ তোমার মাইক্রো অর্গানিজমের কোষের মেমব্রেন ফাটিয়ে দেয়। মেমব্রেনটাকে যখন ভেঙে দেয় তখন এনজাইমের ক্রিয়া রোধ বন্ধ হয়ে যায় এবং সেটা আসলে বলতে পারো মরে যায়, সেই ব্যাকটেরিয়া বা ইস্ট বা মোল্ড। ঠিক আছে? এবং এসব প্রিজারভেটিভ সাধারণত অম্লধর্মী হয়। এর উদাহরণগুলো কি কি অ্যান্টিমাইক্রোবায়ালের? এই অ্যান্টিমাইক্রোবিয়ালের নামগুলো আমাদের পড়তে হবে এবং তাদের অনুমোদিত মাত্রা বইতে যা দেওয়া আছে এগুলো আমাদের পড়তে হবে, এমসিকিউতে কাজে লাগবে। বিশেষ করে হাজারিনাগের বইতে তোমার যে অনুমোদিত মাত্রা দেওয়া আছে সেগুলো পড়বা। এই জায়গায় বয়লিং পয়েন্ট দেওয়া আছে, এগুলো তোমার মনে রাখার কোনো দরকার নাই, মেল্টিং পয়েন্ট। তুমি শুধু এগুলোর নাম জানবা এবং অনুমোদিত মাত্রা জানবা, আর স্পেসিফিক কিছু খাবারের কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয় বা কোন অ্যান্টিমাইক্রোবায়াল ব্যবহার করা হয় সেটা জানবা। যেমন অ্যান্টিমাইক্রোবায়ালের মধ্যে একটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট ও বেনজোইক অ্যাসিড, পটাশিয়াম সরবেট বা সোডিয়াম সরবেট বা ক্যালসিয়াম সরবেট, যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আসলে কৃত্রিম হয় প্রাকৃতিকও হয়, বিভিন্ন প্রাকৃতিক ফলের মধ্যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড, এটাও মানে এটা ভিনেগার 6 থেকে 10%, এটাও কৃত্রিম হয় প্রাকৃতিকও হয়। ক্যালসিয়াম প্রোপানয়েট, নাইট্রেট ও নাইট্রাইট লবণ দুইটাই, যেগুলো হচ্ছে নাইট্রেট লবণ আর এটা হচ্ছে নাইট্রাইট লবণ। সালফাইট, সালফার ডাইঅক্সাইড গ্যাস, যেমন পটাশিয়াম মেটাবাইসালফাইট, এটা কিন্তু ওই সালফাইটের একটা উদাহরণ। ঠিক আছে? এটাও কৃত্রিম প্রিজারভেটিভস, যেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়ালের মধ্যে পড়ে। এখানে আমাদের প্রিজারভেটিভস গুলোর মেইন কাজ হচ্ছে এগুলো যেহেতু অম্লধর্মী, খাবারে পিএইচ এর মানগুলো কমিয়ে দেওয়া এবং সেটা 4.74 থেকে 3.14 এর নামায় নিয়ে আসা, যাতে এই অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে। আর এই অম্লীয় পরিবেশে যেটা হয় আর কি, অ্যাসিড যখন একটা প্রোটন দান করে তখন এখান থেকে যে H+ আয়নটা উৎপন্ন হয় এটাও কিন্তু আমার ব্যাকটেরিয়ার যে মেমব্রেনটা ওইটাকে নষ্ট করে দেয়, প্রোটিন আবরণটাকে নষ্ট করে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। ঠিক আছে? আর ব্যাকটেরিয়ার জন্মানোর পরিবেশটাকেও এটা নষ্ট করে দেয়। তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের জন্য প্রতিকূল পরিবেশ কিন্তু 4.74 থেকে 3.14, এটা কিন্তু অনুকূল না, প্রতিকূল পরিবেশ। তাহলে এই ধরনের পিএইচ থাকলে সেটা জন্মাতে পারে না। আচ্ছা, এখান থেকে এই যে তোমাদের এই জিনিসটা একটু দেখাই দিচ্ছি, এখানে খেয়াল করো, এই যে সোডিয়াম বেনজয়েট অ্যান্টিমাইক্রোবায়াল প্রিজারভেটিভস, এই প্রিজারভেটিভটা তুমি সর্বোচ্চ 200 ppm ইউজ করতে পারবে একটা খাবারে, এর বেশি ব্যবহার করতে পারবে না। হাজারিনাগের বই তুমি ফলো করলে সেটা দেখবা ppm এ না দিয়ে হয়তোবা তোমার শতকরা দেওয়া আছে 0.1% বা 0.01%। তোমরা ওই মানটাও মনে রাখতে পারো এমসিকিউর জন্য। তবে এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 200 ppm এর বেশি যদি আমি কোনো একটা খাবার সংরক্ষণে ব্যবহার করি এবং সেই খাদ্য যদি মানুষ অনেক দিন যাবত গ্রহণ করে তাহলে কিন্তু তার ক্যান্সার হতে পারে। এই জন্য এগুলো কিন্তু অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ব্যবহার করা যায় না। আর এটা কি ধরনের খাবার সংরক্ষণে ব্যবহার করা হয়? ফলের রস, আচার, জেলি, পনির, পাউরুটি, বিস্কিট, সফট ড্রিঙ্কসে ইউজ করা হয়। তারপর সোডিয়াম সরবেট, এটাও 200 ppm বা এর বেশি ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে দেখো দই, মিষ্টি, পনির, মাখন, বেকারি সামগ্রীতে ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার, এটা হচ্ছে আচার, চাটনি, সস এগুলোতে ব্যবহার করা হয়, এটা তো আমরা জানি 6 থেকে 10% দ্রবণ। তারপর প্রোপানয়েড, যেটা ক্যালসিয়াম প্রোপানয়েড, এটাও ফলের রস, কেক, পনির সংরক্ষণে ব্যবহার করা হয় এবং এটা 0.1 থেকে 0.3% ব্যবহার করা যায়, এর বেশি না। তারপর পটাশিয়াম বাইসালফাইড বা সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে মদ, জুস, শুকনো ফল সংরক্ষণে ব্যবহার করা হয় এবং এটাও 200 ppm এর বেশি ব্যবহার করা যায় না। তো এখানে তোমার এটাও মনে রাখা লাগবে, এই যে পটাশিয়াম
বাইসালফাইড ও সালফার ডাইঅক্সাইড, এটা কিন্তু এই যে জুস ও শুকনো ফল সংরক্ষণে ব্যবহার করা হয়। এটা একটু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। সাইট্রিক অ্যাসিড, এটা হলো কৌটাজাত খাদ্য, মাছ, মাংস সংরক্ষণে ব্যবহার করা হয় এবং এটাও 200 থেকে 350 ppm পর্যন্ত ব্যবহার করা যায়। আর লাস্ট হচ্ছে সোডিয়াম নাইট্রেট ও নাইট্রাইট, দুইটি হচ্ছে সামুদ্রিক মাছ, মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। এইটাও খুব ইম্পর্টেন্ট। সামুদ্রিক মাছ, মাংস সংরক্ষণে নিচের কোন প্রিজারভেটিভটা ব্যবহার করা হয়, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর এটাও 120 ppm এর বেশি ব্যবহার করা যায় না। ঠিক আছে, এরপর আমরা চলে আসব অ্যান্টিঅক্সিডেন্টে। অ্যান্টিঅক্সিডেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট হলো সেই সকল রাসায়নিক পদার্থ যেগুলো চর্বি বা লিপিড অণুর জারণ ক্রিয়ায় অংশগ্রহণকারী অক্সিজেন অণুকে নষ্ট করে খাবারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে। আমি কিন্তু সংক্ষেপে বললাম। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হলো সেই সকল রাসায়নিক পদার্থ যেটা লিপিড বা চর্বি জাতীয় খাদ্যের জারণ ক্রিয়াকে রোধ করে অক্সিজেন অপসারণের মাধ্যমে বা অক্সিজেনকে গ্রহণ করে। ঠিক আছে, তাহলে লিপিড বা চর্বি জাতীয় খাদ্যের জারণ ক্রিয়া হাত থেকে রক্ষা করার জন্য তোমরা সংজ্ঞা এটাও লিখতে পারো, লিপিড বা চর্বি জাতীয় খাদ্যকে আহ জারণ ক্রিয়ার হাত থেকে রক্ষা করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। যদিও আমরা এটা কৃত্রিম প্রিজারভেটিভের মধ্যে পড়তেছি, কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু দুই ধরনের হয়। এটা কৃত্রিমও হয়, প্রাকৃতিকও হয়। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো? এই যে বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, তারপর বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, টিবিএইচকিউ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, আর এটা হচ্ছে প্রোপাইল গ্যালেট। এই চারটার নাম মাস্ট বি মনে রাখতে হবে এবং শর্ট ফর্ম সহ মনে রাখতে হবে। বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, এগুলো সহ নামগুলা মনে রাখাটা বাধ্যতামূলক। কারণ অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট বা নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, তখন তিনটা অপশন হচ্ছে কৃত্রিমের থাকবে আর একটা সঠিক অ্যান্সার দেওয়া থাকবে। এদের সংকেত মনে রাখাটা জরুরি না, নিচে সংকেত দেওয়া আছে। এই যে টারশিয়ারি বিউটাইল হাইড্রক্সি অ্যানিসল, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল, এটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল হাইড্রোকিউনন, আর এটা প্রোপাইল গ্যালেট। সংকেত মনে রাখাটা জরুরি না, নাম মনে রাখাটা জরুরি। আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন আর সালফাইট লবণ বা ধাতু অর্থাৎ সেলেনিয়াম। সালফাইট লবণ না, আমরা সেলেনিয়ামটা পড়বো। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ভিটামিন সি, একটা হচ্ছে ভিটামিন ই, আর একটা হচ্ছে বিটা ক্যারোটিন, আর এটা হচ্ছে অধাতব সেলেনিয়াম। অধাতব সেলেনিয়াম। এই অ্যান্টিঅক্সিডেন্ট সংখ্যা কিন্তু পড়তে হবে, সবগুলোর নামও পড়তে হবে। এবং তোমরা বইতে দেখে নিবা, বইতে কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম দেওয়া আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি বলতো? কার জানা আছে? কারো জানা নাই? অ্যাসকর্বিক অ্যাসিড স্যার। গুড, অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন ই, এটা কারো জানা আছে? টোকোফেরল। টোকোফেরল। রাইট, হ্যাঁ, টোকোফেরল। ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। এগুলোর নামগুলো এমসিকিউর জন্য মনে রাখবা।
তো যেটা এখানে দেওয়া আছে দেখো যে অ্যাসকর্বিক অ্যাসিড, টোকোফেরল, বিটা ক্যারোটিন, অধাতব সেলেনিয়াম। কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো আমাদের জন্য অত বেশি জরুরি না। কোন ফলে পাওয়া যায়, ঠিক আছে, বা কোন খাদ্যে পাওয়া যায় অত বেশি ইম্পর্টেন্ট না, বাট নামগুলো ইম্পর্টেন্ট। আর আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে খাবারকে সংরক্ষণ করে সেটা জানা থাকা লাগবে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে তেল বা চর্বি জাতীয় খাদ্যকে সংরক্ষণ করে। আমরা এখন আরেকটা জিনিস সম্পর্কে একটু জেনে নেই, সেটা হচ্ছে কিলেটিং এজেন্টটা কি। একটু আগে বলছিলাম কোনো কোনো খাবারের মধ্যে তোমার অবস্থান্তর ধাতুর আয়ন থাকে, যেমন আয়রন 2+, আয়রন 3+, কোবাল্ট 3+, কপার 2+, এই আয়নগুলো থাকে। এই আয়নগুলো ওই খাবারের জারণ ক্রিয়াটাকে, অক্সিজেন দ্বারা তার যে জারণ ক্রিয়া সেটাকে ত্বরান্বিত করে। তো এই যে খাবারের জারণ ক্রিয়াটাকে ত্বরান্বিত করছে সেটাকে রোধ করার জন্য আমরা কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করি। এই সকল রাসায়নিক পদার্থকে বলা হয় কিলেটিং এজেন্ট। হ্যাঁ, আমি এই সংজ্ঞাটা এখানে একবার বলছি, তোমরা শুনে রাখো, পরে ভিডিও দেখার সময় আবার তোমরা লিখে নিবা। সেটা হলো, যে সকল রাসায়নিক পদার্থ দুই বা ততোধিক সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। যে সকল পদার্থ দুই বা তার বেশি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। আমরা এটাও বলতে পারি সংজ্ঞাটা, যে সকল লিগ্যান্ড গুলোই কিন্তু আসলে সন্নিবেশ বন্ধন গঠন করে এবং তারা আসলে মুক্তচর ইলেকট্রন দান করে। তাহলে আমরা সংজ্ঞাটা আসলে এটা বললে সবচেয়ে ভালো হয়, যে সকল লিগ্যান্ড দুই বা তার বেশি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে বা ইলেকট্রন জোড়া দান করতে পারে তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। ঠিক আছে, তাহলে যে সকল লিগ্যান্ড দুই জোড়া বা তার বেশি ইলেকট্রন দান করতে পারে তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। খেয়াল করবা, দুই জোড়া বলছে, দুই জোড়া ইলেকট্রন বা তার বেশি, তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। এই কিলেটিং এজেন্ট গুলো আমার খাবারের মধ্যে থাকা এই যে অবস্থান্তর ধাতুর যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে যায়। ফলে এদের যে প্রভাবক হিসেবে ক্রিয়া সেটা নষ্ট হয়ে যায়। আর তারা যদি প্রভাবক হিসেবে কাজ করতে না পারে তাহলে খাবারের জারণ ক্রিয়াটা কি হবে, ধীরে ধীরে হবে। আর খাবারের জারণ ক্রিয়াটা ধীরে ধীরে হলে সেই খাবারটা অনেক দিন যাবত কি থাকবে, ভালো থাকবে। এইভাবে তোমার কিলেটিং এজেন্ট তোমার খাবারকে সংরক্ষণ করে। এবং অবশ্যই তোমরা কিলেটিং এজেন্ট হিসেবে একটা নাম অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো তার সংকেত, এটা হলো একটা ইডিটিএ। এটা তোমার একটা কিলেটিং এজেন্ট। আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের, সংকেতটা এইভাবে লিখলে মনে হয় আরো সহজ হবে। CH2 বন্ড CH2 বন্ড N, প্রত্যেকটা হাতে এই CH2 COOH আসবে, প্রত্যেকটা জায়গায় এই বন্ধনটাই আসবে। ঠিক আছে, সংকেত এইভাবে একটা দেখাই দিলাম, এই জায়গাতেও তাই হবে। তাহলে নেক্সট ক্লাসে কিলেটিং এজেন্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা ওই কিভাবে অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে এটা দেখে ভিনেগার পড়লে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক, আমি তোমাদের ভিডিওটাও দিয়ে দিব, তোমরা সেখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নিবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ওকে, সবাই ভালো থাকো।